বাংলাদেশ কোথাও কি ভারতকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে? এই দুদিন আগে যে দেশটার জন্ম হলো সেই দেশটা আজকে যা করছে হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। There was a news that in Lalmonirhat, very near to the Chicken Neck, Bangladesh developed a airbase over there with the economical help of Biden government and the Qatar. What do you think about that? That is any problematic for India? অন্যদিকে স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকেও অসমে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে নতুন করে প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। আপনারা অলরেডি জানেন, বাংলাদেশের লালমনিরহাটে তৈরি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। চীনের প্রযুক্তিগত সহায়তায় ভারতের চিকেন স্নেকের কাছে বাংলাদেশ বিমান বাহিনী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটি নির্মাণ করছে। চিকেন নেক থেকে এই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। বিমান বাহিনীর পরিকল্পনায় জানা গেছে, লালমনিরহাটে ৭০০ একর জমি নিয়ে একটি বিমান ঘাঁটি গড়ে তোলা হচ্ছে, যেখানে ৫০ থেকে ৭০টি যুদ্ধ বিমান অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে এবং যুদ্ধ পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলিকে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে পারবে। এয়ারবেসটিকে ৩টি ভাগে ভাগ করা হবে: কমব্যাট অপস বিভাগ, একটি এমআরও বিভাগ এবং একটি মহাকাশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমানে এই বিমান ঘাঁটিকে নতুন করে সংস্কার করা হচ্ছে। জমি অধিগ্রহণ করার পর চলছে রানওয়ে অবকাঠামো তৈরির কাজ। কাজ শেষ হলে এটি হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য সুবিধাজনক, তবে সীমান্ত নিকটবর্তী হলেও স্থলপথে ভারতের জন্য এটি খুবই জটিল অবস্থানে। ভারতের চিন্তা এখানেই। কিন্তু এই ঘাঁটি কিন্তু নতুন নয়। মূলত এইখানে বর্তমানে যে বিমান ঘাঁটিটি রয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, যেটা ব্রিটিশ বাহিনী ব্যবহার করে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে লালমনিরহাট বিমান ঘাঁটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ভারতের আপত্তির কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। এরপর থেকে বিমান ঘাঁটিটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাংলাদেশ বিমান বাহিনী এটাকে স্বল্প পরিসরে ব্যবহার করছিল। এরই মধ্যে নতুন করে আবার আলোচনায় আসে বিমান ঘাঁটিটি। নতুন পরিকল্পনা করে ২০২২ সালে আধুনিকায়ন কাজ শুরু করলে এবারও ভারতের আপত্তির কারণে আওয়ামী লীগ সরকার কাজ বন্ধ করে দেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর চীনের প্রযুক্তিগত সহায়তায় আবারও কাজ শুরু করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঠিক এই ব্যাপারটি নিয়ে ভারতের ঘুম যেন হারাম। ভারতীয় কলকাতার একটি গণমাধ্যম কলকাতা নিউজ সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি ভারতের এই শিরোনামে একটি খবর প্রকাশ করে। সেখানে তারা বলেন, শিলিগুড়িতে এরই মধ্যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে, সেই সাথে সীমান্তকে সিল করার পথে হাঁটছে। পাশাপাশি স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেম বাংলাদেশমুখী রাখা হয়েছে। অন্যদিকে উত্তর পূর্বের রাজ্য মিজোরামে মোতায়েন করা হয়েছে হাউইটজার। এছাড়া উত্তর পূর্ব ভারতে প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করা হচ্ছে। সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকেও অসমে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে নতুন করে প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। এ যেন এক বিশাল যুদ্ধ প্রস্তুতি। তো ভারত যদি কিছু একটা করে বসে, তাহলে ভারতের সামরিক হামলা প্রতিরোধে কতটুকু সক্ষম বাংলাদেশ? একজন বিখ্যাত জেনারেল জর্জ এস প্যাটনের উক্তি দিয়েই বলতে হচ্ছে, শত্রুকে দুর্বল মনে করা বোকামি, কিন্তু তাদের বেশি শক্তিশালী ভাবাও অনুচিত। আমাদের দেশে কিছু সুশীল আছে যারা প্রতিবেশী রাষ্ট্রকে এতটা ক্ষমতাবান মনে করেন যে তারা দেশের জন্য যে কোনো সামরিক উন্নয়নের মাঝে বলে বসেন, কেন এসব? এগুলো দিয়ে কি হবে? যুদ্ধ লাগলে তো আমরা পারবো না, আমাদের প্রতিবেশীরা অনেক শক্তিশালী, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা সক্ষম তার প্রতিবেশীর হামলা প্রতিরোধ করতে, যদিও বা অ্যাকুরেট কোনো পরিসংখ্যান দাঁড় করানো আমার পক্ষে সম্ভব নয়, তবুও চেষ্টা করে দেখি কতদূর এগোনো যায়। ভূঅবস্থানগত দিক থেকে বাংলাদেশ এমন একটা স্থানে যার গুরুত্ব অপরিসীম, সেটা যেমন প্রতিবেশীর কাছে তেমনিভাবে আন্তর্জাতিক মহলেও। যদিও বা আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অর্থাৎ বাংলাদেশের পাশে অবস্থান করা ভারতীয় রাজ্যগুলো ছাড়া আর কোনো রাজ্যের কাউকে আমি বাংলাদেশ তাদের শত্রু বা তাদের জন্য হুমকি এটা ভাবতে দেখিনি বা শুনিনি। কারণ তারা তাদের শত্রু এবং মাথা ব্যথা হিসাবে পাকিস্তান এবং চীনকে দেখে। তো ধরে নিলাম
বাংলাদেশের সাথে কিছু একটা নিয়ে ভারতের সংঘর্ষ শুরু হয়ে গেল, তো সেই ক্ষেত্রে ভারত কতটুকু সামরিক শক্তি ব্যবহার করতে পারবে বাংলাদেশের বিরুদ্ধে? আপনি জানেন কি, ভারতীয় সামরিক শক্তির মোটামুটি 70% বা তারও বেশি মোতায়েন করা আছে পাকিস্তান ও চীনকে কাউন্টার করতে, মানে ওই সকল সীমান্তবর্তী এলাকা বা রাজ্যে। একই সাথে পাকিস্তান ও চীন একই কাজ করছে, ফলে ভারতের ওই অঞ্চল থেকে সামরিক শক্তি কমিয়ে এনে বিপদে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই বললেই চলে। কেননা স্বাভাবিক পরিস্থিতিতে যখন সীমান্তগুলো উত্তেজিত থাকে, তখন ভারত অন্য দেশের সাথে যুদ্ধে জড়ালে এবং সামরিক শক্তি ওই এলাকা থেকে হ্রাস করলে পাকিস্তান কিংবা চীন যে আক্রমণ করে বসবে না, সেই গ্যারান্টি স্বয়ং চীন পাকিস্তানও দেবে না। আর নিশ্চিতভাবেই ভারত 10 থেকে 15% সামরিক শক্তি রিজার্ভ করে রেখেছে। আর বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ঠেকাতে প্রতিদিন ভারতের কি পরিমাণ ভোগান্তি যাচ্ছে, সেটা তো আমাদের চাইতে ভারতীয়রাই বেশি ভালো জানার কথা। অর্থাৎ কোনো ইমার্জেন্সি ঘটলেও ভারত তার সামরিক শক্তির সর্বোচ্চ 20 থেকে 25% বেশি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না। আর সামরিক হামলার গাণিতিক নীতি অনুসারে সর্বনিম্ন 1:3, কিছু মতে 1:5 কিংবা 1:7 নীতিতে হামলা করা যায়। অর্থাৎ শত্রু সংখ্যা যদি 1 হয়, তবে আপনাকে কমপক্ষে 3 জন নিয়ে হামলা করতে হবে যদি হামলাকারী জিততে চায়। অর্থাৎ বাংলাদেশকে পরাজিত করতে ভারতকে নিম্নে 15 থেকে 17 লক্ষ সৈন্যদল নিয়ে আক্রমণ করাতে হবে। অপরদিকে বাংলাদেশ তার সামরিক শক্তির সর্বোচ্চ 80 থেকে 85% অবধি ভারতের বিপক্ষে ব্যবহার করতে সক্ষম, কারণ তখন শত্রু বলতে কেবল ভারতই। সবচেয়ে বড় কথা হলো ভারত বাংলাদেশকে আক্রমণ করলে শুধুমাত্র নিয়মিত বাহিনীর ব্যবহার করতে পারবে, রিজার্ভ নয়। কারণ রিজার্ভ বাহিনী আক্রমণ প্রতিহত করার জন্য প্রশিক্ষিত নয়। পক্ষান্তরে বাংলাদেশ তার নিয়মিত বাহিনীর পাশাপাশি সম্পূর্ণরূপে রিজার্ভ ফোর্স তো ব্যবহার করতে সক্ষমই, পাশাপাশি দেশের কোটি কোটি মানুষের সাহায্য তো আছেই। যুদ্ধের কলাকৌশল ও গেরিলা যুদ্ধে বাংলাদেশ কতটা দক্ষ তা পৃথিবীর অনেক দেশই জানে। তাই এইটুকু ভরসা করতে পারি যে দেশের যে কোনো বিপদে যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। ও আরেকটা কথা, আবার কেউ পারমাণবিক অস্ত্রের কথা তুলবেন না, কারণ এটা 21 শতাব্দী। এই যুগে পারমাণবিক অস্ত্র ভয় দেখানোর বস্তু ছাড়া কিছুই না। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এতটাই সহজ হতো, তবে অনেক আগেই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইরান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইউক্রেন বা আর্জেন্টিনার মাথায় পারমাণবিক বোমা পড়ে যেত।